তোমরা বিশ্বাস করতে পারো, মুম্বাইয়ের একজন শক্তিশালী বিলিয়নিয়ার মাত্র 2 সপ্তাহে 20-এর বেশি আয়াকে চাকরি থেকে বের করে দিয়েছিল। কেউ 3 দিনের বেশি টিকতে পারেনি। লোকে তাকে নির্মম বরখাস্তকারী মেশিন বলতো, আর তার যমজ সন্তানদের আয়াদের জগতের দুঃস্বপ্ন মনে করা হতো। কিন্তু তারপর গ্রাম থেকে আসা এক গরিব ঘরের গৃহকর্মী, যার কোনো ডিগ্রি ছিল না, কোনো অভিজ্ঞতাও ছিল না, সে সেই ধনী লোকটাকে মাঝরাতে হাঁটুতে বসে কাঁদতে বাধ্য করেছিল। সে কি করেছিল? সেই বিলিয়নিয়ারের ঠান্ডা চোখ আর সেই গৃহকর্মীর মৃদু হাসির পেছনে কোন রহস্য লুকিয়েছিল? আসো, এই আবেগময় গল্পের শেষ পর্যন্ত একসঙ্গে থাকো। গুলমোহর ভিলা সিমলা শহরের একটা শান্ত বাতাসযুক্ত পাহাড়ে বসেছিল। এটা একসময় আরব সিংয়ের সুখী ঘর ছিল, যিনি একটা $1 বিলিয়ন ট্যাক্স স্টার্টআপের সিইও ছিলেন। কিন্তু এখন তার স্ত্রী অঞ্জলির হঠাৎ মৃত্যুর পর এই জায়গাটা শুধু একটা ঠান্ডা খোল হয়ে গিয়েছিল, যেখানে বাতাস আর কাঠের নিষ্প্রাণ শব্দ গুঞ্জন করত। অঞ্জলির মৃত্যু 6 মাস আগে একটা সড়ক দুর্ঘটনায় হয়েছিল। আরব অন্ত্যেষ্টিক্রিয়ায় না কেঁদেছিল, না তার কাছের বন্ধুদের সঙ্গে 3টে শব্দের বেশি বলেছিল, ধন্যবাদ, আমি ঠিক আছি। সে কি ঠিক ছিল? সে ঘুমাতে পারত না, সময় মতো খেতে পারত না, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, সে তার 2 বছরের যমজ ছেলে আর্যন ও আয়ানকে প্রতি রাতে কাঁদতে থামাতে পারত না। সেই ভয়ঙ্কর রাতের পর থেকে 2টো বাচ্চা জানা বদলে গিয়েছিল। তারা চেঁচাত, জিনিস ভাঙত, আর মায়ের ছাড়া কাউকে স্পর্শ করতেও দিত না। আরভের নিজের সন্তানদের জড়িয়ে ধরার সাহস ছিল না। সে প্রতি রাতে তাদের ঘরের দরজার বাইরে দাঁড়িয়ে তাদের কান্নার শব্দ শুনত। তার হাত শক্ত হয়ে যেত, আর হৃদয় যেন খালি হয়ে যেত। 1 মাসেরও কম সময়ে সে 20-এর বেশি আয়াকে বদলে ফেলেছিল। কেউ 3 দিন পর চাকরি ছেড়ে চলে গিয়েছিল, কেউ 1 রাতের পর, কেউ তো সোজা বলে দিয়েছিল, আমি এমন বাচ্চা কখনো দেখিনি স্যার, আমার ভয় করছে। অবশেষে পুরনো হাউসকিপার শান্তি দেবীর পরামর্শে সে একটা নতুন গৃহকর্মী রাখার সিদ্ধান্ত নিয়েছিল। বাচ্চাদের দেখভালের জন্য নয়, শুধু ঝাড়ু পোছা আর কাপড় ধোয়ার জন্য। ব্যাস এটুকুই। বাচ্চাদের কাছে যাবে না, আর দোতলার বেডরুমে নিজের ইচ্ছায় যাবে না। মীরা একটা হালকা বৃষ্টিওয়ালা সকালে এসেছিল। সে ভিলার গেটের সামনে তার পুরনো বিবর্ণ স্যুটকেস নিয়ে দাঁড়িয়েছিল। তার চোখ বড় ছিল, চুল টাইট করে বাঁধা ছিল, মুখে কোনো মেকআপ ছিল না। তার বায়োডাটা প্রায় খালি ছিল, কোনো বিশেষ ডিগ্রি নেই, শুধু কয়েকটা রেস্টুরেন্ট আর একটা অনাথ আশ্রমে কাজ করার অভিজ্ঞতা ছিল। তুমি কখনো আয়ার কাজ করেছ? আর ল্যাপটপ থেকে চোখ না তুলেই জিজ্ঞেস করেছিল। না, কিন্তু আমি একটা অনাথ আশ্রমে বড় হয়েছি, মীরা আস্তে উত্তর দিয়েছিল। তার চোখ শান্ত হ্রদের মতো ছিল। এখানে কেন আবেদন করলে? আমার একটা শান্ত জায়গা আর ঝাড়ুর শব্দওয়ালা চাকরি দরকার। আরব অবাক হয়ে মাথা তুলেছিল। ঝাড়ুর শব্দ? মীরা আস্তে হেসেছিল। অনাথ আশ্রমে ঘর পরিষ্কারের শব্দের সঙ্গে ঘুমানোর অভ্যাস হয়ে গেছে। কিছু আন্টি রাতে করিডর পরিষ্কার করত, সেই শব্দ আমাকে কম ভয় পেতে সাহায্য করত। আরব কয়েক সেকেন্ড চুপ করে থেকেছিল, তারপর মাথা নাড়িয়েছিল। ঠিক আছে, 1 সপ্তাহের জন্য চেষ্টা করো, বাচ্চাদের ঘরের কাছে যাবে না, এটা কঠোর নির্দেশ। জি। মীরা মাথা নিচু করেছিল। প্রথম দুপুরটা সে চুপচাপ কাজ করেছিল, না বেশি কথা বলেছিল, না কিছু জিজ্ঞেস করেছিল। সে শুধু একতলার করিডোরে ঘুরে বেড়াত, ঠান্ডা বাতাসে ধুলোর পাতলা স্তর আস্তে আস্তে পরিষ্কার করত। ঝাড়ুর প্রতিটা স্ট্রোক একটা লয়ে ছিল, হৃৎস্পন্দনের মতো নিয়মিত। সেই রাতে প্রথম অদ্ভুত ঘটনা ঘটেছিল। আরব একটা অনলাইন মিটিংয়ে ছিল যখন সে নিস্তব্ধতা শুনতে পেয়েছিল। সে তাড়াতাড়ি মাইক্রোফোন বন্ধ করে উঠে দাঁড়িয়েছিল। কোনো কান্না নেই, কোনো চিৎকার নেই, কোনো জিনিস পড়ার শব্দ নেই, শুধু ঝাড়ুর শব্দ আর বাতাসের লড়ির মতো একটা খুব হালকা সুর ছিল। সে দোতলায় গিয়েছিল, দেয়ালের পেছনে লুকিয়েছিল। করিডোরের ক্যামেরায় মীরা করিডোরের শেষে বাঁকা সিঁড়ির কাছে বসেছিল। তার পিঠ বাচ্চাদের ঘরের দিকে ছিল। সে হালকা ঝাড়ু দিচ্ছিল। ঝাড়ুর লয় নিয়মিত ছিল। প্রতি 3 বার ঝাড়ু দেওয়ার পর সে কাঠের কিনারায় হালকা টোকা দিত। কোনো শব্দ নয়, ক্যামেরার দিকে কোনো চোখ নয়, কিন্তু সে সেই কাজটা অভ্যাসের মতো বারবার করছিল। আরব বাচ্চাদের বেডরুমের ক্যামেরায় দেখেছিল আর্যন ও আয়ান সপ্তাহের মধ্যে প্রথমবার বিছানায় শান্ত হয়ে শুয়েছিল। তাদের চোখ খোলা ছিল, মনোযোগ দিয়ে শুনছিল, ঘুমাচ্ছিল না, কিন্তু কাঁদছিলও না। সে কিছু বলেনি। পরের সকালে সে শান্তিদেবীকে বলেছিল, মীরাকে বলো রাত 9টার পর দোতলা থেকে দূরে থাকতে, আমি চাই না বাচ্চারা আর বিরক্ত হোক। শান্তিদেবী মাথা নাড়িয়েছিল।
তারও সেই মেয়েটার ওপর ভরসা ছিল না। খুব শান্ত, খুব অদ্ভুত। পরের রাতে ঝাড়ুর শব্দ ছিল না আর, যেন কোনো সঙ্গীত মাঝপথে কেটে গেল। দুটো বাচ্চাই আবার কাঁদতে শুরু করেছিল, এবার আরও জোরে। আরব ঘুমাতে পারেনি। সে প্রায় ৩টা পর্যন্ত জেগেছিল। তার চোখের নিচে কালো দাগ ছিল, মাথা হাতুড়ির মতো ব্যথা করছিল, কিন্তু সে কাউকে নিয়ম ভাঙতে দেয়নি। কেউ তার সন্তানদের আহত জগতে হস্তক্ষেপ করতে পারবে না। সে খুব ভয় পেত যে কিছু অঞ্জলির স্মৃতি ছুঁয়ে তাকে ভেঙে দেবে। তৃতীয় রাতে মীরা ওপরে যায়নি, কিন্তু সে একতলার সিঁড়িতে বসে পড়েছিল। হাতে ঝাড়ু নিয়ে আবার সেই একই লয় শুরু করেছিল, টোক টোক টোক, ১ ২ ৩। শান্তিদেবী দেখেছিল আর মাথা নাড়িয়েছিল। তুমি এটা কি করছো? মীরা উত্তর দেয়নি। সে ঝাড়ু দেওয়া চালিয়ে গিয়েছিল। ওপরে কান্না থেমে গিয়েছিল। আরব তার অফিসে বসে ক্যামেরা দেখছিল। সে সেই দৃশ্য দেখেছিল, একটা ছোট মেয়ে হলদে আলোর মাঝে একা বসে, হাতে ঝাড়ু আর বারবার টোকা দেওয়ার শব্দ, যেন নিজেকেই লড়ি শোনাচ্ছে। তাকে মনে পড়ে গিয়েছিল জন্মের পর প্রথম রাতে অঞ্জলিও ঠিক এমনি দোলনার সামনে বসেছিল, কাঠের রডে হাত টোকা দিতে দিতে শব্দ ছাড়া গাইছিল। আরব জিজ্ঞেস করেছিল সে সঙ্গীত কেন বাজায় না। অঞ্জলি হেসেছিল, আমি চাই বাচ্চারা মায়ের গলা মনে রাখুক, মেশিনের নয়। আরব ১ বছর আগের পুরনো ক্যামেরা ফুটেজ বের করেছিল। ক্লিপে অঞ্জলি বেডরুমের মেঝে পরিষ্কার করছে, কিছু অর্থহীন কথা ফিসফিস করছে, আর প্রতি ৩ বার ঝাড়ু দেওয়ার পর সে কাঠের মেঝেতে হালকা একবার টোকা দিচ্ছে, ঠিক একই রকম। আরব চেয়ারের হাতল শক্ত করে চেপে ধরেছিল। সে বুঝতে পারছিল না মীরা এটা কি করে জেনেছে। এটা কি কাকতালীয়, নাকি এমন কিছু যা সে দেখেনি? সে পুরনো অডিও রেকর্ডার চালু করেছিল। বাতাসের শব্দ, পায়ের আওয়াজ আর অঞ্জলির বালিশে টোকা দেওয়ার শব্দের মাঝে একটা অডিও ক্লিপ ছিল। ১ ২ ৩, ঘুমিয়ে পড়ো আমার প্রিয় বাচ্চারা। আরবের সারা শরীর কেঁপে উঠেছিল। সেই রাতে সে ঘুমায়নি। সে প্রতিটা পুরনো ক্লিপ খুলেছিল, অঞ্জলির ছেঁড়া প্রতিটা ডায়েরি উল্টে দেখেছিল, কিন্তু এ বিষয়ে কিছুই পায়নি। কোনো নির্দেশ নেই, কোনো রহস্য নেই, শুধু একটা অনুভূতি আর একটা লয়। সে উঠে নিচে গিয়েছিল। মীরা জানলার কাছে বসেছিল, হাঁটুতে মাথা রেখে। সে তাকে দেখে অবাক হয়নি। ঝাড়ুর শব্দটা সত্যি? আরব জিজ্ঞেস করেছিল। আমার কাছে তো সত্যি, মীরা উত্তর দিয়েছিল। শৈশবে এটাই একমাত্র জিনিস ছিল যা আমাকে ঘুমোতে সাহায্য করত। যখনই কোনো লয় হতো আমার ভয় কমে যেত, আর এখন তুমি আমার বাচ্চাদের জন্য এটা ব্যবহার করছ। মীরা সোজা তার চোখে তাকিয়েছিল। আমার কিছু ব্যবহার করার অধিকার নেই, আমি তো শুধু ঝাড়ু দিচ্ছিলাম। এই উত্তর আরবকে নিঃশব্দ করে দিয়েছিল। সে মাথা নাড়িয়ে ঘুরে গিয়েছিল। মাসের মধ্যে প্রথমবার সে বাচ্চাদের ঘরে গিয়েছিল। আর জোনো আয়ান ঘুমিয়েছিল। তাদের হাত এখনও বিছানার রডে ছিল। নানা হাত বালিশ হালকা ছুঁয়েছিল। ৩ বারের লয়ে, ১ ২ ৩। জানলা দিয়ে বাতাস এসেছিল। বাইরে ঝুলছে উইন্ড চাইম, যেটা অঞ্জলি খুব পছন্দ করত। তা আস্তে বেজেছিল। আরব গভীর নিঃশ্বাস নিয়ে কাছে গিয়েছিল। সে তার হাত বাচ্চাদের বুকে রেখে চুপচাপ চোখ বন্ধ করেছিল। সে শুনেছিল যা সে অনেক দিন শোনেনি, হৃৎস্পন্দন। মীরা তার অভ্যাস বজায় রেখেছিল। প্রতি রাতে ৯টার পর যখন সবাই নিজেদের ঘরে চলে যেত, যখন ভিলার আলো স্মৃতির রঙের মতো হালকা হলদে হয়ে যেত, সে ঝাড়ু নিয়ে একতলার করিডরে আস্তে আস্তে হাঁটত, লিভিং রুম থেকে কাঠের সিঁড়ি পর্যন্ত, যেটা দোতলায় যেত, যেখানে বাচ্চাদের ঘর ছিল। কেউ তাকে এটা করতে বলেনি, কেউ রাতে করিডর পরিষ্কার করতে বলেনি, কিন্তু সে শুধু করত। ঝাড়ুর ৩টা স্ট্রোক, কাঠের কিনারায় একটা হালকা টোকা, বারবার একটা অজানা সঙ্গীতের মতো নিয়মিত। সে গাইত না, ফিসফিস করত না। তার প্রতিটা পদক্ষেপ, প্রতিটা নড়াচড়া এমন লাগত যেন শতবার রিহার্সাল করা। বুড়ি হাউসকিপার শান্তিদেবী রান্নাঘর থেকে তাকে দেখত। তার চোখে সন্দেহ আর সতর্কতা ভরা ছিল। ধনী বাড়িতে প্রায় ৩০ বছর কাজ করার পর সে সব রকমের ভানকারী লোক দেখেছে। মীরা নামে এই মেয়েটা খুব চুপ ছিল, খুব কোমল, আর তার মধ্যে এমন কিছু ছিল যা কাউকে অস্থির করে দিত। তুমি এই সময় এটা কেন করছো? শান্তিদেবী জিজ্ঞেস করেছিল। তার গলায় রুক্ষতা লুকানো ছিল না। আমি শুধু আমার কাজ করছি, দিনে এটাই একমাত্র শান্ত সময়। মীরা মাথা না তুলে উত্তর দিয়েছিল। তোমার মনে হয় না এতে বিরক্তি হয়? মালিকের পছন্দ নাও হতে পারে। মীরা হাত থামিয়ে তার দিকে তাকিয়েছিল। তার চোখে আগুন ছিল না, কিন্তু অন্ধকারে অদ্ভুতভাবে জ্বলছিল। যদি তাদের বিরক্তি হয় তাহলে আমি থেমে যাব।
তারপর সে আবার ঝাড়ু দিতে শুরু করেছিল। ঝাড়ুর শব্দ বাতাসের ঝাপটার মতো হালকা ছিল। আরব সিং দোতলার সোফায় বসে চুপচাপ তার ফোনে ক্যামেরা দেখছিল। সে বলতে চায়নি, কিন্তু প্রতি রাতে সে করিডরের ক্যামেরা থেকে লাইভ স্ট্রিম খুলত। সে বুঝতে পারছিল না যে ঝাড়ুর সেই শব্দ, যা অর্থহীন লাগত, তার সন্তানদের এতটা অস্থির কেন করে দিত না। আজ রাতে আরব ল্যাপটপ খোলেনি। সে ঘরের আলো তাড়াতাড়ি নিভিয়ে দিয়েছিল, শুধু ফোনের স্ক্রিনে হলদে আলো পড়তে দিয়েছিল। আর তারপর সে স্পিকার থেকে সেই হালকা টোকার শব্দ শুনেছিল, যা বাইরের জানলার বাতাসের সঙ্গে মিশে গিয়েছিল। 1, 2, 3। ঘরে আরজন আস্তে করে পাশ ফিরে শান্ত হয়ে গিয়েছিল। আয়ান দেয়ালের দিকে মুখ করে নিয়েছিল, দু হাতে বালিশ চেপে ধরেছিল। এখন কোনো কান্না নেই, কোনো হেঁচকি নেই। সে জানত না এই অনুভূতিকে কিভাবে প্রকাশ করবে। যেন কেউ তার হৃদয়ের ব্যথা ভরা দরজায় ধাক্কা দিচ্ছে। এক একটা তালে তাকে খুলতে বলছে না, শুধু জানাতে চাইছে যে কেউ সেখানে আছে। পরের সকালে নাস্তার সময় আরব জিজ্ঞেস করেছিল, সে কি এখনও রাতে কাজ করে? শান্তি দেবী মাথা নাড়িয়েছিল, কমলার জুসের গ্লাস টেবিলে রাখতে রাখতে। জি হ্যাঁ, ঠিক সময়ে ঝাড়ু নিয়ে এমন পরিষ্কার করে যেন কোনো রীতি। আপনি চান আমি তাকে থামতে বলি? আরব এক মুহূর্ত চুপ করে থেকেছিল, তারপর মাথা নাড়িয়েছিল। না, আর কিছুদিন দেখি। তৃতীয় রাতে মীরা সিঁড়ির সামনে থেমে গিয়েছিল। সে দোতলায় ওঠেনি, কিন্তু কয়েক মিনিট নিস্তব্ধতার পর সে সিঁড়ির মাঝের জায়গায় বসে পড়েছিল। পিঠ রেলিংয়ে ঠেস দিয়ে, চোখ বড় জানলা দিয়ে বাইরে তাকিয়েছিল। সে চোখ বন্ধ করেছিল, হাত আস্তে নিজের উরুর ওপর রেখে 3 বার হালকা টোকা দিয়েছিল। 1, 2, 3। জানলা দিয়ে বাতাস এসেছিল তার চুলের মধ্যে দিয়ে, দেবদারুর তাজা সুবাস আর হালকা শিশির নিয়ে। সে জানত না বাচ্চারা শুনছে কিনা, কিন্তু তার মনে হয়েছিল কিছু শান্ত হচ্ছে, যেন পুরো বাড়ি আস্তে আস্তে নিঃশ্বাস নিচ্ছে, আস্তে আস্তে তার লয়ে খুঁজে পাচ্ছে। তাকে নিজের কথা মনে পড়ে গিয়েছিল যখন সে 6 বছরের ছিল। প্রথমবার অনাথ আশ্রমের অন্ধকার ঘরে বন্ধ করে দেওয়া হয়েছিল, কারণ সে একটা ক্ষুধার্ত বাচ্চাকে বেঁচে যাওয়া রুটি দিয়েছিল। সেই রাতে সে নিঃশব্দে কেঁদেছিল, কিন্তু করিডর থেকে ঝাড়ুর শব্দ আসছিল। শুধু এক রাতের চৌকিদার ঝাড়ু দিচ্ছিল। সে জানতও না যে কোনো ছোট মেয়ে ঘরে কাঁপছে। সেই শব্দই তাকে ধরে রেখেছিল। 1 সপ্তাহ কেটে গিয়েছিল, আর একটা অদ্ভুত ঘটনা ঘটেছিল। দুটো বাচ্চাই আবার ঘুমোতে শুরু করেছিল। মনোচিকিৎসক আরবকে বাচ্চাদের বিশেষ চিকিৎসার জন্য নিয়ে যাওয়া বা বিদেশি বিশেষজ্ঞ নিয়োগের পরামর্শ দিয়েছিলেন, কিন্তু শুধু একটা ঝাড়ু, একটা লয়বদ্ধ টোকা আর একজন ডিগ্রিহীন মহিলার সঙ্গে দুটো বাচ্চা রাতে আস্তে আস্তে শান্ত হতে শুরু করেছিল। আরফ বদলাতে শুরু করেছিল। সে বাড়িতে বেশি থাকতে শুরু করেছিল। সকালের মিটিং দুপুরে করতে শুরু করেছিল। রাতে সে তার অফিসে বসে ল্যাপটপ খুলত না, শুধু করিডরের শব্দ শুনত, যেখানে একজন অপরিচিত অজান্তেই সে করছিল যা সে মাসের পর মাস করতে অক্ষম ছিল। এক শনিবার রাতে যখন মীরা রান্নাঘর পরিষ্কার করছিল, আরফ ভেতরে এসেছিল। সে অবাক হয়ে মাথা তুলেছিল। মীরা, সে ইতস্তত করেছিল, সেদিন তুমি আমাকে জিজ্ঞেস করেছিলে আমার কাছে উইন্ড চাইম আছে কিনা। মীরা মাথা নাড়িয়েছিল, জি, আমি প্রায় জানলার কাছে উইন্ড চাইম রাখি, এতে মনে হয় কেউ শুনছে। আরফ নিচু হয়ে তাকিয়েছিল। আমার কাছে একটা আছে। আমার স্ত্রী অঞ্জলি বেডরুমের বারান্দায় ঝুলিয়েছিল, কিন্তু সে চলে যাওয়ার পর আমি তা নামিয়ে রেখেছি। আপনার তা আবার ঝুলিয়ে দেওয়া উচিত, মীরা বলেছিল। তার গলা একটা অজানা পরামর্শের মতো হালকা ছিল। কেন? কারণ এটা চলে যাওয়ার লোকের শব্দ নয়, এটা থেকে যাওয়ার লোকের চিহ্ন। এই কথা আরবকে চুপ করে দিয়েছিল। মাসের মধ্যে প্রথমবার তার গলা কোনো কারণ ছাড়াই ভরে এসেছিল। সে উত্তর দেয়নি, শুধু আস্তে মাথা নাড়িয়ে ঘুরে গিয়েছিল। সেই রাতে আরব বারান্দায় গিয়েছিল। সে কাঠের বাক্স থেকে উইন্ড চাইম বের করেছিল, ধুলো পরিষ্কার করে ঠিক সেই জায়গায় আবার ঝুলিয়ে দিয়েছিল যেখানে অঞ্জলি একসময় গরম চায়ের কাপ হাতে দাঁড়িয়ে থাকত, ঘরে খেলতে থাকা তার সন্তানদের দেখে আস্তে হাসত। বাতাস বয়েছিল, চাইম তার প্রথম শব্দগুলো বাজিয়েছিল নিচ থেকে। মীরা চাইমের শব্দ শুনে আস্তে মাথা তুলেছিল। সে হাসেনি, কিন্তু তার হাত প্রথমবার কিছুক্ষণের জন্য থেমে গিয়েছিল, আবার কাজ শুরু করার আগে। পরের সকালে আরব আগের রাতের রেকর্ডিং দেখার জন্য ক্যামেরা খুলেছিল, আর সে একটা পার্থক্য দেখেছিল।
যে মুহূর্তে চাইম প্রথম বেজেছিল দুটো বাচ্চাই ঘুমিয়েছিল। হঠাৎ তারা পাশ ফিরে একটা অস্পষ্ট হাসি দিয়েছিল, কিন্তু সত্যি। সে স্ক্রিনের দিকে তাকিয়েছিল, হাত স্ক্রিনে এমন রেখেছিল যেন তা ধরতে চায়। কখনো কখনো একটা খুব ছোট শব্দ একটা ভাঙা জগৎকে পুরো জগতের সঙ্গে যুক্ত করার সেতুও হয়ে যেতে পারে। সেই রাতে পরিষ্কার করা শেষ হওয়ার পর মীরা আস্তে আস্তে সিঁড়ির কাছে গিয়েছিল। সে বসে পড়েছিল। প্রথমবার তার পকেট থেকে লাল সুতোর একটা ছোট কঙ্কন বের করে নিজের কবজিতে বেঁধেছিল। কঙ্কনে 3টা ছোট রূপোর মণি ছিল। প্রতিবার নড়লে খুব আস্তে শব্দ হতো। সে তার হাত হাঁটুতে রেখে 3বার টোকা দিয়েছিল। 1, 2, 3। দোতলায় দুটো বাচ্চাই ঘুমিয়ে পড়েছিল। পুরো বাড়ি শান্ত ছিল, শুধু সিমলার রাতের বাতাসে উইন্ড চাইমের হালকা শব্দ আসছিল। আর এই ভিলায় কোথাও এক বাবা আবার শুনতে শিখছিল, আবার বাবা হতে শিখছিল। সিমলার সকাল ঠান্ডা ছিল। ধোঁয়াশার চাদর একটা ধূসর রেশমের মতো গুলমোহর ভিলার চারপাশে হালকা করে জড়িয়েছিল। রান্নাঘরে কফি মেশিনের নিয়মিত শব্দ গুঞ্জন করছিল, যা বাইরের বারান্দায় কাঠের ঝুলার চরমোড়ানো শব্দের সঙ্গে মিশে যাচ্ছিল। সবকিছু একটা কৃত্রিম শান্তির সঙ্গে চলছিল, কারণ দোতলার কাঠের দরজার পেছনে একটা ঝড় চুপচাপ ভাঙার প্রস্তুতি নিচ্ছিল। আরব সিং তার অফিসের জানলার সাহায্যে দাঁড়িয়েছিল, সব সময়ের মতো করিডরের ক্যামেরায় চোখ গাঁথা। কিন্তু আজ সকালে তার মুখে আগের দিনগুলোর মতো শান্তি ছিল না। তার মুখ ঠান্ডা হয়ে গিয়েছিল, ঠোঁট শক্ত হয়ে গিয়েছিল, হাতে কফির কাপ শক্ত করে ধরা ছিল। স্ক্রিনে আগের রাতের ছবি স্পষ্ট ছিল। গৃহকর্মী মীরা দোতলায় উঠেছিল। সে বাচ্চাদের ঘরে যায়নি, শুধু প্রতি রাতের মতো সিঁড়ির মাঝের জায়গায় বসেছিল, হাতে ঝাড়ু আর লয়বদ্ধ টোকা। কিন্তু এই বিবরণ যে সে সিঁড়ির শেষ ধাপ পার করেছিল, সেটা সীমা ছিল, যা আরব শুরুতেই নির্ধারণ করে দিয়েছিল। সে গভীর নিঃশ্বাস নিয়েছিল, শান্তিদেবীকে ডাকার সময় তার গলাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছিল। মীরাকে আমার কাছে পাঠাও, এখনই। অফিসের আলো ঠান্ডা আর চকচকে ছিল। আরব টেবিলের পেছনে একটা বিচারকের মতো ঠান্ডা বসেছিল। মীরা ভেতরে এসেছিল, হাত পেটের সামনে হালকা রেখে। তার চোখ সব সময়ের মতো শান্ত ছিল। তোমাকে শুরুর শর্ত জানা ছিল। আরব কোনো ভূমিকা ছাড়াই শুরু করেছিল। দোতলায় যাবে না, বাচ্চাদের ঘরের কাছে যাবে না, আমি খুব স্পষ্ট বলেছিলাম। আমাকে জানা আছে। মীরা উত্তর দিয়েছিল, না কোনো সাফাই দিয়েছিল, চোখ নিচু করেছিল। তাহলে তুমি জেনে শুনে কেন করলে? তুমি মনে করো এটা বাচ্চাদের জন্য ভালো? মীরা 1 সেকেন্ড চুপ করেছিল, তারপর উত্তর দিয়েছিল, বাচ্চাদের আমার দরকার নেই, কিন্তু মনে হয় তাদের এমন কোনো শব্দের দরকার যা তাদের একা অনুভব করতে না দেয়। তুমি মনে করো তুমি আমার সন্তানদের আমার থেকে ভালো বোঝো? আরবের গলা তীক্ষ্ণ হয়ে গিয়েছিল। না, আমি বাচ্চাদের বুঝি না। মীরা থেমে গিয়েছিল। কিন্তু আমি সেই অনুভূতিকে বুঝি যখন কেউ ভয়ে বন্দী হয় আর কেউ তাকে ছোঁয়ার সাহস করে না। এই কথা সেই পাথরের দেয়ালে একটা কাটার মতো ছিল, যা আরব নিজে তৈরি করেছিল। 1 সেকেন্ডের জন্য তার চোখ ডগমগিয়েছিল, কিন্তু খুব তাড়াতাড়ি সে তার ঠান্ডা ভঙ্গিটা ফিরিয়ে পেয়েছিল। এখন থেকে তুমি শুধু একতলায় কাজ করবে। রাত 8টার পর করিডরে যাওয়ার অনুমতি নেই। যদি তুমি আবার নিয়ম ভাঙো, তাহলে আমি তোমাকে তুরন্ত চাকরি থেকে বের করে দেব। মীরা মাথা নিচু করেছিল। আমি বুঝে গেছি। যখন সে ঘর থেকে বাইরে বেরিয়েছিল, তখন শান্তিদেবী করিডোরে অপেক্ষা করছিল। হাত বাঁধা তাকে এমন দেখছিল যেন সে আগেই ভবিষ্যদ্বাণী করে দিয়েছিল। তুমি খুব চালাক, সে অর্ধেক মজায় বলেছিল। ভেবেছিলাম শুধু বাড়ি পরিষ্কার করবে, কে জানত তুমি উঁচু উঠতেও জানো। মীরা উত্তর দেয়নি। সে শুধু বাতাসের ঝাপটার মতো চুপচাপ চলে গিয়েছিল, কাঠে পায়ের আওয়াজ রেখে গিয়েছিল। সেই রাতে একতলার করিডর নিস্তব্ধ ছিল। না ঝাড়ুর শব্দ, না টোকার লয়। পুরো ভিলা একটা শুকনো নিস্তব্ধতায় ডুবেছিল। আর তারপর যেন একটা সঙ্গীতের লয় ভেঙে গেল। দোতলার বেডরুম থেকে কান্নার শব্দ আসতে শুরু করেছিল। প্রথমে শুধু হেঁচকি, তারপর অবিরাম চিৎকার। দুটো বাচ্চা যেন পাগল হয়ে গিয়েছিল। উন্মাদের মতো সবকিছু ভাঙতে শুরু করেছিল আর চিৎকার করতে শুরু করেছিল। আরহব ওপরে ছুটে গিয়েছিল, কিন্তু যখন সে ঘরে গিয়েছিল তখন তারা তাকে ছোঁয়া থেকে অস্বীকার করেছিল। আরজন বালিশ চেপে ধরেছিল। তার মুখ লাল ছিল। সে চিৎকার করেছিল, মা, মা যেও না। আর আয়ান তার দিকে খেলনা ছুঁড়েছিল। তার হাত কাঁপছিল, তার চোখে আতঙ্ক ছিল। সে মাথা ধরে মেঝেতে বসে পড়েছিল, অসহায়। একতলায় মীরা রান্নাঘরে বসেছিল। সে কান্নার শব্দ শুনেছিল, কিন্তু নড়েনি। তার হৃদয় ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছিল। ওপর থেকে প্রতিটা চিৎকার তার নিজের স্মৃতিতে গুঞ্জন করছিল। সেই রাতগুলো, যখন কেউ আসত না, যখন তাকে শাস্তির ঘরে বন্ধ করে দেওয়া হতো।
তার হাত কাঁপতে শুরু করেছিল। সে ঝাড়ুকে শক্ত করে ধরেছিল, কিন্তু ওপরে যায়নি। সে নিষেধের সম্মান করেছিল, যদিও এটা এই বাড়ির 4 জনকে আস্তে আস্তে চুপচাপ মারছিল। 2 দিন কেটে গিয়েছিল, কেউ হাসেনি, কোনো রাত চেনে ঘুমোয়নি। আরব সব মিটিং ছেড়ে দিয়েছিল। তার মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল, চোখ ঝাপসা, চুল এমন উস্কোখুস্কো যেন কখনো চিরুনি করা হয়নি। সে প্রতিটা জিনিসে ধৈর্য হারাতে শুরু করেছিল। ফোনে কর্মচারীদের ওপর চিৎকার করত, শান্তিদেবীর ওপরও রাগ করত যখন সে শুধু বাচ্চাদের জন্য আরও দুধ কেনার কথা বলত। আপনাকে বাচ্চাদের জন্য আবার মনোচিকিৎসককে ডাকা উচিত, শান্তিদেবী ইতস্তত করে পরামর্শ দিয়েছিল। দরকার নেই, আরব সংক্ষিপ্ত উত্তর দিয়েছিল। তাহলে আপনি তাদের ততক্ষণ কাঁদতে দেবেন যতক্ষণ তাদের গলা না বসে যায়? আরব উত্তর দেয়নি। সে শুধু উঠে বারান্দায় চলে গিয়েছিল। দূরের ঝাপসা দেবদারুর জঙ্গল দেখছিল। জীবনে প্রথমবার সে নিজেকে সম্পূর্ণ খালি অনুভব করেছিল। 3য় রাতে ভারী বৃষ্টি হয়েছিল। বাতাস ছাদের টাইলসে আঘাত করে একটা হুইসেলের শব্দ তৈরি করছিল। ভিলা ভেজা, ঠান্ডা রাতের মাঝে সংকুচিত হয়ে গিয়েছিল। মীরা নিচে বসে দেয়ালের ঘড়ি দেখছিল। 8:59। সে উঠে ঝাড়ু তুলেছিল। সে সিঁড়ির কাছে গিয়েছিল, সীমা পার করেনি, শুধু শেষ সিঁড়িতে বসে গিয়েছিল। পিঠ রেলিংয়ে ঠেকিয়ে হাতে ঝাড়ু নিয়ে পাথরের মেঝেতে হালকা টোকা দিয়েছিল। 1, 2, 3। টোকার শব্দ বৃষ্টির গোলমালে হারিয়ে গিয়েছিল, কিন্তু সে লয়টাকে না বদলে বারবার করছিল। ওপরে কান্না থেমে গিয়েছিল। আরজন এখন চিৎকার করছিল না, আয়ানও ভাঙচুর করছিল না। তারা কথা বলেনি, কিন্তু তাদের চোখ খোলা ছিল আর ছাদকে নিস্তব্ধতায় দেখছিল। আরব ঘরের দরজার পেছনে দাঁড়িয়েছিল, ভেতরে যায়নি। সে সেই লয় শুনেছিল। সে জানত যে সে সেখানে আছে, ঠিক সেই জায়গায় যেখানে যাওয়া থেকে মানা করা হয়েছিল। কিন্তু সে তাকে থামায়নি। সে তার পিঠ ঘুরিয়ে তার ঘরে গিয়েছিল। আলমারি থেকে একটা পুরনো টেপ রেকর্ডার বের করেছিল, তাকে টেবিলে রেখেছিল। সে রেকর্ডিং মোড চালু করেছিল আর মনে মনে ভেলেছিল, যদি এটাই একমাত্র জিনিস যা বাচ্চাদের অনুভব করায় যে তাদের মা এখনও কোথাও কাছাকাছি আছে, তাহলে এটাকে চলতে দাও। পরের সকালে শান্তিদেবী দেখেছিল যে ঝাড়ু সিঁড়ির কাছে দেয়ালে উল্টো রাখা। সে মীরাকে ধমক দিতে যাচ্ছিল, কিন্তু থেমে গিয়েছিল যখন সে আরবকে লিভিং রুমে বসে দেখেছিল, চোখ বন্ধ, হাতে টেপ রেকর্ডার। যুবক মালিক এখন অন্তত 10 বছর বুড়ো লাগছিল, কিন্তু তার ঠোঁটে একটা খুব হালকা হাসি ছিল। অঞ্জলির মৃত্যুর পর প্রথম হাসি। তাকে তার কাজ করতে দাও। আরব চোখ না খুলে বলেছিল, আর এটা জিজ্ঞাসা করো না কেন। শান্তিদেবী হাত শক্ত করেছিল, কিছু বলতে চেয়েছিল, কিন্তু তারপর চুপ হয়ে গিয়েছিল। সেই রাতে মীরা লয় টোকায়নি। সে শব্দহীন একটা সুর গিয়েছিল, শুধু নাক থেকে বেরোনো একটা শান্ত লড়ির মতো গলা বাতাসে গুঞ্জন করছিল। তার গলা ভালো ছিল না, কিন্তু আবেগে ভরা ছিল। প্রতিটা সুর, প্রতিটা নিঃশ্বাস এই বাড়ির সবচেয়ে কোমল স্মৃতিগুলো ছুঁয়ে যাচ্ছিল। বেডরুমের ক্যামেরা থেকে আরব দেখেছিল যে 2টো বাচ্চা চুপচাপ শুয়ে আছে, চোখ বড় করে দরজার দিকে তাকিয়ে আছে। আর তারপর আয়ান ফিসফিস করেছিল, মা, মা ফিরে এসেছে। আরব মাথা টেবিলে রেখে দিয়েছিল। অন্ত্যেষ্টিক্রিয়ার পর প্রথমবার তার চোখের জল বেরিয়েছিল। ব্যথার কারণে নয়, বরং কারণ শেষে সব ভাঙনের মাঝে সে একটা ছোট শব্দ শুনেছিল, কিন্তু সেটা আশার প্রথম নিঃশ্বাস ছিল। সিমলার সকালে একটা নম আর ঠান্ডা ধোঁয়াশার স্তর ছড়িয়েছিল। দেবদারু গাছের পেছনে পাখিদের হালকা চিঁচি। গুলমোহর ভিলার জানলা থেকে সূর্যের প্রথম কিরণগুলো একটা ঝাপসা আলো দিচ্ছিল। বাড়ি এখনও শান্ত ছিল, শুধু রান্নাঘরে কেবিলে কাপের আঘাতের হালকা শব্দ শোনা যাচ্ছিল। আরব সিং সেখানে বসেছিল। তার চোখের নিচে কালো দাগ ছিল, হাতে ঠান্ডা হয়ে যাওয়া কফির কাপ ছিল। আগের রাত ছিল প্রথম রাত যখন সে তার সন্তানকে ঘুমে হাসতে শুনেছিল। শুধু কয়েক সেকেন্ডের জন্য বৃষ্টির নিস্তব্ধতার মাঝে আরজন আস্তে হেসেছিল, একটা শিশুসুলভ হাসি যা ঘণ্টার মতো গুঞ্জন করেছিল। আরব জানত না এটা কেন, এটা স্বপ্ন ছিল নাকি সেই মহিলার অস্পষ্ট গলা যাকে সে সবচেয়ে বেশি ভালোবাসত, যা এই বাড়িতে পেছনে থেকে গিয়েছিল। সে কাউকে বলেনি, সাহস হয়নি। এই অনুভূতি এত নাজুক ছিল যে এর উল্লেখ করার মাত্রই এটা অদৃশ্য হয়ে যাবে। মীরা সবসময়ের মতো কাজ করছিল। সে বেশি বলত না, শুধু চুপচাপ টেবিল পরিষ্কার করত, জিনিসগুলো সাজাত। কখনো কাঠের মেঝেতে সূর্যের আলোর লাইন দেখার জন্য থেমে যেত, যেন কিছু শুনছে। তার চোখে সাধারণ গৃহকর্মীদের থেকে বেশি গভীরতা ছিল। আরব এটা অনুভব করেছিল, কিন্তু জিজ্ঞেস করার সাহস হয়নি।
দুপুরে যখন সবাই ওপরে চলে গিয়েছিল, মীরা ভিলার লাইব্রেরি পরিষ্কার করার সিদ্ধান্ত নিয়েছিল। সেই ঘর অঞ্জলির মৃত্যুর পর থেকে বন্ধ ছিল। কেউ ভেতরে যায়নি। কাঠের দরজা চড়মড় করে খুলেছিল। প্রতিটা বইয়ের শেলফে ধুলো জমেছিল। টেবিলে এখনও শুকনো চায়ের কাপ আর একটা বাদামি রঙের নোটবুক ছিল, যার রং ফ্যাকাশে হয়ে গিয়েছিল। পুরনো কাগজ আর দেবদারুর কাঠের মিশ্রিত গন্ধ ঘরটাকে সময়ে জমিয়ে দিয়েছিল। সে গ্লাভস পরে প্রতিটা শেলফ পৌঁছাতে শুরু করেছিল। তার হাত ভুল করে একটা মোটা বইয়ে ধাক্কা খেয়েছিল, যার কভার সাদা ছিল, কোনো লেবেল নেই। দুটো উপন্যাসের মাঝে আটকে ছিল। যখন সে তাকে বাইরে বের করেছিল, তখন সে একটা ছোট ক্ষণক্ষণ শুনেছিল। বইয়ের পেছনে একটা খালি জায়গা ছিল। মীরা তার হাত ভেতরে ঢুকিয়ে কোনো ঠান্ডা শক্ত জিনিস ছুঁয়েছিল। একটা ছোট কাঠের বাক্স। সে তাকে টেবিলে রেখেছিল। ধুলোর মোটা স্তর জমেছিল। বাক্সের ঢাকনা একটা সাধারণ পিতলের হুক দিয়ে বন্ধ ছিল, কোনো চাবি নেই। মীরা সতর্কতার সঙ্গে একটা হেয়ারপিন দিয়ে হুক খুলেছিল, এত আস্তে যেন ভেতরে জিনিসকে আঘাত করতে ভয় পাচ্ছে। ঢাকনা একটা শুকনো শব্দের সঙ্গে খুলে গিয়েছিল। ভেতরে কিছু ছোট মোটা জিনিস ছিল। একটা ছোট রূপোর রঙের মিনি অডিও রেকর্ডার, একটা মেমোরি কার্ড, মোটা পাতার একটা নোটবুক আর একটা সিল না করা চিঠি। সব কিছু বড় করে সাজানো ছিল, এত সতর্কতার সঙ্গে যেন মালিক চায় যে কেউ তা খুঁজুক, কিন্তু খুব তাড়াতাড়ি না। মীরা বসে পড়েছিল, সতর্কতার সঙ্গে নোটবুক খুলেছিল। কাগজে নরম লেখা সমানভাবে চলছিল, একটা মহিলার স্বতন্ত্র লেখা। প্রথম পাতায় প্রথম লাইন তাকে থামিয়ে দিয়েছিল। যদি কেউ এটা পড়ছে, তাহলে এর অর্থ আমি এখন এখানে নেই। অঞ্জলির গলা যেন তার কানে গুঞ্জন করেছিল, হালকা কিন্তু স্পষ্ট, যেন সে পাতাগুলোর মাঝে ফিসফিস করছে। মীরা পাতা উল্টিয়েছিল। পরের পাতাগুলোতে যমজ বাচ্চাদের অভ্যাসের বিস্তারিত নোট ছিল। আর্জুনকে কাঠের টোকাসমা পছন্দ ছিল। আয়ানকে ঘুমানোর আগে ঠান্ডা মেঝে ছোঁয়া পছন্দ ছিল। ছোট ছোট ছবিও ছিল, ঝাড়ু রাখার জায়গা, ঝাড়ু দেওয়ার কোণ, ঘরের চারপাশে ঘোরার দিক। এত সতর্কতার সঙ্গে যে এটা পাগলামির মতো লাগছিল। তিনবারের লয়ের শব্দ বাচ্চাদের শান্ত করে, সম্ভবত কারণ গর্ভাবস্থায় আমি এমনই নিঃশ্বাসল অনুশীলন করতাম। নিঃশ্বাস নাও, নিঃশ্বাস ছাড়ো। তারা সেই লয় মনে রেখেছে। যদি আমি না থাকি, তাহলে আশা করি কেউ বাচ্চাদের জন্য লয় বজায় রাখতে জানবে। মীরা নোটবুক শক্ত করে ধরেছিল। সে কখনো কাউকে মাতৃত্বের বিষয়ে এত শান্তি আর লগ্নতার সঙ্গে লিখতে দেখেনি। সে অডিও রেকর্ডার চালু করেছিল। কয়েক সেকেন্ডের খড়খড়াহাটের পর একটা কোমল গলা গুঞ্জন করেছিল, আমার প্রিয় বাচ্চারা, আমি এখানে আছি। 1, 2, 3, ঘুমিয়ে পড়ো। সেই গলা পাতলা, স্পষ্ট আর ভালোবাসায় ভরা ছিল, কিন্তু তার নিচে একটা পুনরাবৃত্তি হওয়া শব্দ ছিল। ঝাড়ুর মেঝে থেকে হালকা আঘাতের শব্দ, নিয়মিত আর লয়বদ্ধ। 1, 2, 3। মীরা চোখ বন্ধ করেছিল, জানে না কখন চোখের জল বেরিয়ে গিয়েছিল। সে চোখ খুলেছিল, নিজেকে শান্ত করেছিল। চোখের জল মুছে নোটবুক বন্ধ করেছিল। যখন সে বাক্সকে ফিরিয়ে রাখতে যাচ্ছিল, তখন সে সিল না করা চিঠি দেখেছিল। বাইরে কারো নাম লেখা ছিল না। সে ইতস্তত করেছিল, শেষে সে তাকে খুলেছিল। আরব, যদি তুমি এই চিঠি পড়ছ, তাহলে সম্ভবত আমি এখন তোমার সঙ্গে নেই। নিজের সন্তানদের ভালোবাসা পাওয়ার অনুভূতি ভুলে যেতে দিও না। আমাকে জানা আছে তুমি বাচ্চাদের ভালোবাসো, কিন্তু তুমি তাদের দেখানো জানো না। তুমি চালাক আর বুদ্ধিমান, কিন্তু ভালোবাসাকে কোনো প্রজেক্টের মতো প্রোগ্রাম করা যায় না। বাচ্চাদের শোনো, তাদের সংশোধন করার চেষ্টা করো না। প্রতিটা বাচ্চাকে নিরাপদ অনুভব করার জন্য শুধু একটা পরিচিত লয়ের দরকার হয়। আর যদি কেউ এত শান্ত হয় যে এই লয় শুনতে পারে, তাহলে দয়া করে তার ওপর বিশ্বাস করো। শেষ সাইন সরল ছিল, অঞ্জলি। মীরা চিঠি ভাঁজ করেছিল, অনেকক্ষণ চুপচাপ বসেছিল। জানলার বাইরে বাতাস আস্তে আস্তে হুইসেল বাজাচ্ছিল। দেবদারুর পাতা একটা অন্যটার সঙ্গে ধাক্কা খেয়ে সরসর শব্দ করছিল, ঠিক সেই রেকর্ডিংয়ের মতো। সে বুঝে গিয়েছিল অঞ্জলি কখনো খালি না ছাড়তে চায়নি। সে শুধু একটা অসম্পূর্ণ সঙ্গীত ছেড়ে গিয়েছিল, অন্য কারো অপেক্ষায় যে সে শেষ সুর বাজাবে। সন্ধ্যায় আরব সিং লাইব্রেরির কাছে দিয়ে যাচ্ছিল। দেখেছিল যে আলো এখনও জ্বলছে। সে ভেতরে গিয়েছিল। মীরা চমকে গিয়েছিল, তাড়াতাড়ি উঠে দাঁড়িয়েছিল। তুমি এখানে কি করছ? সে জিজ্ঞেস করেছিল। গলা এখনও শান্ত ছিল, কিন্তু আগের মতো ঠান্ডা নয়। আমি শুধু বইগুলো পরিষ্কার করছিলাম। এই ঘরে অনেক ধুলো আছে। আরব চারপাশে তাকিয়েছিল। পুরনো কাঠ আর কাগজের গন্ধ তাকে কিছুক্ষণ থামিয়ে দিয়েছিল। এটা সেই জায়গা যেখানে সে ডায়েরি লিখত।
আমাকে জানা আছে? মীরা আস্তে উত্তর দিয়েছিল। তোমাকে জানা আছে? সে ভুরু কুচকিয়েছিল। মীরা চুপ করেছিল। তারপর টেবিলে রাখা কাঠের বাক্সটাকে তার সামনে রেখে দিয়েছিল। আমাকে এটা বইয়ের শেলফের পেছনে পাওয়া গেছে। এটা সম্ভবত অঞ্জলিজির। আরব বাক্সের দিকে তাকিয়েছিল। তার হাত হালকা কাঁপছিল। সে ঢাকনা খুলেছিল। তার চোখ যেন অতীতে টেনে নিয়ে গিয়েছিল। সে রেকর্ডারকে চিনেছিল। সে রেকর্ডার চালু করেছিল। অঞ্জলির কোমল গলা গুঞ্জন করেছিল। প্রতিটা পরিচিত টোকার শব্দ পুরো ঘরে ছড়িয়ে গিয়েছিল। 1, 2, 3। বাইরের বাতাসের শব্দ মেশিনের শব্দের সঙ্গে মিশে গিয়েছিল। দুটোই একটা অস্পষ্ট নিঃশ্বাসের মতো শব্দ তৈরি করেছিল। মীরা চুপচাপ দাঁড়িয়েছিল। আরব রেকর্ডার টেবিলে রেখে দিয়েছিল। সে কিছু বলতে পারেনি। তার গলা ভরে এসেছিল। তুমি শুনেছ? হ্যাঁ, মীরা আস্তে উত্তর দিয়েছিল। তাদের গলা এখনও খুব গরম। একটা লম্বা নিস্তব্ধতা। আরব মুখ ঘুরিয়ে নিয়েছিল। আমি ভেবেছিলাম যে আমাকে তার সব গলা মনে আছে, কিন্তু জানা গেল যে আমি প্রায় সব কিছু ভুলে গেছি। আপনি ভুলেনি, মীরা নরম গলায় বলেছিল। শুধু আপনি আবার শোনার সাহস করেননি। আরব তার দিকে তাকিয়েছিল। তোমাকে এই নোটবুক কোথায় পাওয়া গেছে? বইয়ের শেলফের পেছনে। আপনার জন্য একটা চিঠিও আছে। মীরা তাকে দিয়েছিল। সে তাকে নিয়েছিল, খুলেছিল। তার চোখ আস্তে আস্তে প্রতিটা লাইনে ঘুরছিল। শেষ অংশে পৌঁছাতে পৌঁছাতে তার হাত কাঁপতে শুরু করেছিল। চোখের জল বেরিয়ে গিয়েছিল। সে চেয়ারে বসে পড়েছিল। সে সবসময় জানত যে আমি কোথায় ভুল করছি। যখন সে ছিল না, তখনও সে জানত। মীরা কাছে দাঁড়িয়েছিল, কিছু বলেনি। সে শুধু রেকর্ডারকে ফিরিয়ে বাক্সে রেখে দিয়েছিল। সে আপনাকে দোষ দেয় না। আরব মাথা তুলেছিল। তোমাকে কি করে জানা? কারণ সেই 3টে টোকার প্রতিটা লয়ে আমাকে কোনো রাগ শোনা যায়নি, শুধু ভালোবাসা শোনা গেছে। দুজনের চোখ মিলেছিল। আরব গভীর নিঃশ্বাস নিয়েছিল। আমাকে জানা নেই, এখন বাচ্চাদের সঙ্গে কি করব? তোমার মনে হয় যে আমাকে সেটা আবার করা উচিত? সেটা নাও। মীরা আস্তে হেসেছিল। কেউ তাদের মতো ঠিক সেই রকম করতে পারবে না, কিন্তু যদি আপনি নিজের হৃদয়ের লয়কে সঠিক রাখেন, তাহলে বাচ্চারা বুঝে যাবে। আরব মাথা নাড়িয়েছিল। সে বাক্স ধরেছিল, তাকে বুকে লাগিয়ে নিয়েছিল। সেই মুহূর্তে সন্ধ্যার সূর্যের আলো জানলা থেকে এসেছিল, সোজা তাদের দুজনের ওপর পড়েছিল। বাতাসে ধুলোর কণা চমকাচ্ছিল। বাইরে বাতাস আস্তে আস্তে বয়েছিল, উইন্ড চাইমের লম্বা গুঞ্জন নিয়ে 3টা ধ্বনি। 1, 2, 3। সিমলার শেষ শীত উত্তরের উঁচু পাহাড়ের মতো কড়া নয়, কিন্তু আজ সকালে গুলমোহর ভিলায় মাহলটা কিছু নরম লাগছিল। আরব সিং এখন ক্যামেরার স্ক্রিনের সামনে চুপচাপ বসেছিল না। সে একতলায় ছিল। তার শার্টের হাতা ভাঁজ করে লিভিং রুমে প্রতিটা ছবির ফ্রেমকে মনোযোগ দিয়ে পোছাচ্ছিল। মীরা ভেতরে এসেছিল। তাকে ঘরের মাঝে সবচেয়ে বড় ছবির ফ্রেমের সামনে দাঁড়িয়ে দেখে অবাক হয়ে গিয়েছিল। আমি এটাকে পরিষ্কার করে দিয়েছি, আরব না ঘুরে বলেছিল। অনেক দিন থেকে এই ছবিটাকে সোজা দেখার সাহস হয়নি। মীরা আসতে বলেছিল, কারণ আপনাকে স্মৃতি আসার ভয় ছিল। না, আরব নিঃশ্বাস ছেড়েছিল, কারণ আমাকে ভুলে যাবার ভয় ছিল। সে ঘুরেছিল। তার চোখ মীরার ওপর আটকে গিয়েছিল। বাচ্চারা এখনও কাউকে ছোঁয়া দেয় না, কিন্তু কাল রাতে আয়ান নিজে জানলা খুঁড়েছে। মীরা হেসেছিল। এটা একটা সংকেত। কেমন সংকেত? তারা দরজা খোলা শিখছে, শুধু জানলার নয়, বরং হৃদয়ের দরজাও। আরব চেয়ারে বসে পড়েছিল। মীরা, যদি তোমার কাছে বাচ্চাদের কাছে আসতে পৌঁছানোর কোনো উপায় থাকে, তাহলে আমি চাই তুমি চেষ্টা করো। মীরা তার অবাকতা লুকায়নি। আপনি নিশ্চিত? আরব মাথা নাড়িয়েছিল। তুমি প্রথম যার পায়ের আওয়াজ শুনে বাচ্চারা চিৎকার করেনি, আর তুমি একমাত্র যাকে গাইতে শুনে তারা চুপ হয়েছে। মীরা সোজা তার চোখে তাকিয়েছিল। কিন্তু একটা শর্ত আছে। সে ভুরু চড়িয়েছিল। শর্ত, আপনাকেও বাচ্চাদের জগতে পা রাখতে হবে, শুধু বাইরে থেকে ক্যামেরা দেখা হবে না। আরব চুপ করেছিল। কিছুক্ষণ পর সে আস্তে মাথা নাড়িয়েছিল। সেই রাতে মাসের মধ্যে প্রথমবার যমজ বাচ্চাদের ঘরের আলো সাধারণের থেকে বেশি সময় জ্বলেছিল। মীরা একটা ছোট কাঠের চেয়ার নিয়ে ঘরের বাইরে এসেছিল আর আস্তে দরজা টকিয়েছিল। কোনো উত্তর আসেনি, কিন্তু সে পায়ের আওয়াজ আর তারপর চাবির ক্ষণক্ষণ শুনেছিল। দরজা কিছুটা খুলেছিল। আরজন সেখানে দাঁড়িয়েছিল। মীরা শুধু দোরগোড়ায় বসে গিয়েছিল। আমার নাম মীরা। আমি মা নই, না মায়ের জায়গা নিতে পারি, কিন্তু যদি তুমি চাও তাহলে আমি গল্প শোনাতে পারি। আরজন চোখের পাতা ঝাপটিয়েছিল। তুমি গল্প শোনানো জানো? মীরা মাথা নাড়িয়েছিল।
আমি সেই ছোট বাচ্চাদের গল্প জানি যারা এমন একটা বাড়িতে থাকত যেখানে হাসি ছিল না, যতক্ষণ না একদিন একটা অদ্ভুত টোকার শব্দ আসেনি। আয়ান মাথা ঝুঁকিয়েছিল। টোকার শব্দ ঠিক সেই রকম যেমন তুমি প্রতি রাতে করো। মীরা হেসেছিল। হ্যাঁ, এটা ৩ বারের লয়, ১ ২ ৩। আরজন দরজা আরও খুলেছিল। শোনাও। সে নরম গরম গলায় গল্প শোনাতে শুরু করেছিল। যখন গল্প শেষ হয়েছিল তখন সে উঠে দাঁড়িয়েছিল। আরজন পেছন থেকে গলা দিয়েছিল, কাল আবার শোনাবে? মীরা মাথা নাড়িয়েছিল। যদি তুমি পাপাকেও সঙ্গে শোনাতে দাও। আয়ান গোল চোখ করেছিল। পাপাকে গল্প শোনানো আসে না। পাপাকে শোনানোর দরকার নেই, শুধু শোনার দরকার। পরের দিন ঠিক ৮টায় আরব যমজ বাচ্চাদের ঘরের দরজার সামনে দাঁড়িয়েছিল, হাতে একটা পরীর গল্পের বই। দরজা খুলেছিল। মীরা তাকে ভেতরে আসার ইশারা করেছিল। সে ছোট চেয়ারে বসে গিয়েছিল। তার গলা কিছু কাঁপছিল। এক সময়ের কথা, একটা পাহাড় ছিল। আরজন কথা কেটেছিল। পাপা, আসতে পড়ো, এখনো বোঝা যায়নি কোন পাহাড়। আরব হেসে উঠেছিল। সে আবার পড়েছিল, এবার আস্তে, বেশি জোর দিয়ে। আয়ান মীরাকে ফিসফিস করে বলেছিল, পাপা আপনার মতো ভালো পড়েন না। মীরা হেসেছিল, কিন্তু তোমার পাপা চেষ্টা করছেন। গল্প আরজনের ছোট ছোট তালির সঙ্গে শেষ হয়েছিল। পাপা কাল আবার পড়বে। আরব মাথা নাড়িয়েছিল। তার গলা ভরে এসেছিল। হ্যাঁ, কাল আর আগামী প্রতিটা দিন। ১ সপ্তাহ পর গুলমোহর ভিলায় যেন বসন্ত ফিরে এসেছে। আয়ান আর আরজন আঙ্গিনায় দৌড়াচ্ছে, হাতে পতঙ্গ নিয়ে হাসছে। শান্তি দেবী রান্নাঘরে দাঁড়িয়ে বাইরে দেখছিল। অবশেষে এই বাড়িতে আবার বাচ্চাদের গলা গুঞ্জন করছে। দুপুরে আরব নিজে রান্নাঘরে মীরার জন্য চা বানাতে গিয়েছিল। সে তাকে গম্ভীরভাবে দেখেছিল। আমি তোমাকে ধন্যবাদ দিতে চাই। মীরা হাত নাড়িয়েছিল। এর কোনো দরকার নেই, আমি শুধু ছোট ছোট জিনিস করেছি। ছোট ছোট জিনিস কখনো কখনো কারো পুরো জীবন বদলে দেয়। সে এক মুহূর্ত থেমেছিল, তারপর বলেছিল, আমার মনে হয় এখন আমাকে অঞ্জলির ঘর পরিষ্কার করে দেওয়া উচিত। মীরা থেমে গিয়েছিল। আপনি নিশ্চিত? আরব মাথা নাড়িয়েছিল। আমি চাই না বাচ্চারা সবসময় অন্ধকারে থাকুক, আর আমিও সবসময় একটা ছায়া হয়ে না থাকতে চাই। সেই সন্ধ্যায় আরব অঞ্জলির ঘর খুলেছিল। ভেতর থেকে ল্যাভেন্ডারের হালকা সুবাস আসছিল। সে কাঁদেনি, শুধু ড্রেসিং টেবিলের কাছে গিয়েছিল। পুরনো কাঠের চিরুনি তুলে ধুলো পরিষ্কার করেছিল। মীরা পেছনে দাঁড়িয়েছিল। আরব ঘুরেছিল। তার চোখ তার ওপর আটকে গিয়েছিল। মীরা, যদি সম্ভব হয় তাহলে কি তুমি আরও সময় থাকতে পারো? একটা গৃহকর্মী হিসেবে নয়, বরং একটা সঙ্গী হিসেবে। মীরা তাকে চুপচাপ দেখেছিল, তারপর আস্তে মাথা নাড়িয়েছিল। নিচ থেকে আয়ানের গলা এসেছিল, দাদি গল্প শোনাও। আরব হেসে উঠেছিল। গল্প শোনানোর সময় হয়েছে। সে ঘুরে দ্রুত সিঁড়ি নেমে গিয়েছিল, তার সঙ্গে একটা এমন হাসি নিয়ে যা প্রথমবার সত্যি জীবিত ছিল, কারোর জন্য নয় বরং নিজের জন্য। আর সেই কাঠের বাড়িতে দেবদারুর জঙ্গলের মাঝে অনেক সময় পর প্রথমবার সব দরজা সত্যি খুলে গিয়েছিল, বাড়িরও আর হৃদয়েরও। সকালের সূর্যের আলো গুলমোহর ভিলার দোতলার বেডরুমের জানলা থেকে আসছিল। মাসের মধ্যে প্রথমবার আয়ান আর আরজন নিজেরা পর্দা সরিয়েছিল। দুটো বাচ্চা একসঙ্গে দাঁড়িয়েছিল। তাদের চোখ সামনের বড় বাগান দেখছিল, যেখানে সূর্য দেবদারুর পাতার মাঝ থেকে উঁকি মারছিল। আলো এত কোমল ছিল যেন মায়ের হাত সোহাগ করছে। আরব অর্ধেক বন্ধ দরজার পেছনে দাঁড়িয়েছিল, চুপচাপ তার সন্তানদের দেখছিল। সে ভেতরে যায়নি, শুধু এটা জানা যে তারা শান্ত, তাদের শৈশব জীবিত করছে। তার হৃদয়কে ধরধর করার জন্য যথেষ্ট ছিল। আগে সে ভাবত যে সে যোগদানের ক্ষমতা হারিয়ে ফেলেছে, কিন্তু এখন সে শিখেছে যে একটা বাচ্চাকে বোঝার জন্য প্রথমে তাদের নিঃশ্বাসের লয় শোনা জরুরি। সেই সকালে নাস্তায় প্রথমবার আয়ান আরবকে টেবিলে আসতে দেখে কথা বলেছিল, পাপা আপনি অমলেট খাবেন? আরব অবাক হয়ে গিয়েছিল, তারপর মাথা নাড়িয়েছিল। হ্যাঁ, আমার পছন্দ। আরজন তাড়াতাড়ি বলেছিল, আমি ডিম ভাঙব। মীরা রান্নাঘরের কাউন্টারে দাঁড়িয়েছিল, হাতে তাওয়া। সে আরবের দিকে ঘুরে দেখেছিল। তার চোখে খুশির চমক ছিল, আর কিছু বলার দরকার ছিল না। তারা বুঝে গিয়েছিল যে ভাঙা টুকরোগুলো জোড়া লাগতে শুরু করেছে। সেই দিন থেকে যখন তারা একসঙ্গে গল্প শুনিয়েছিল, আরব আর দুটো বাচ্চাদের একটা নতুন অভ্যাস হয়ে গিয়েছিল, সকাল সকাল বাগানে ঘুরে বেড়ানো। শুরুতে শুধু কয়েকটা পা, তারপর প্রতিদিন দূরত্ব বাড়তে লাগল, হাসি বেশি হতে লাগল। একদিন আয়ান আরবের হাত টেনে বাগানের পেছনের ছোট ঢালের দিকে ইশারা করেছিল, পাপা আমি সেখানে উঠতে চাই। আরব থেমে গিয়েছিল। এটা সেই জায়গা যেখানে অঞ্জলি দুটো বাচ্চাকে সূর্যাস্ত দেখতে নিয়ে যেত।
আর এটা সেই জায়গাও যেখানে তার অন্ত্যেষ্টিক্রিয়ার পর সে কাছে যাওয়ার সাহস করতে পারেনি। মীরা পেছন থেকে আসতে বলেছিল, কিছু জায়গায় ফিরে যাওয়া জরুরি হয়, ভুলে যাওয়ার জন্য নয়, বরং সঠিকভাবে স্মৃতি রাখার জন্য। আরব তার ছেলের হাত ধরেছিল, চলো চলি। তিনজন বাবা ছেলে ঢালে উঠতে শুরু করেছিল। সকালের ঘাসে তাদের প্রতিটা পায়ের ছাপ তৈরি হচ্ছিল। চূড়ায় পৌঁছে আয়ান চিৎকার করেছিল, পাপা দেখো, পুরো সিমলা আমাদের পায়ের নিচে। আরজন বাতাসে হাত ছড়িয়ে দিয়েছিল, যেন উড়ছে। আরব নিচে তাকিয়েছিল, সে কাঁদেনি, শুধু তার চোখ কিছু নম হয়ে গিয়েছিল আর তার হৃদয় আগের থেকে কোথাও বেশি হালকা হয়ে গিয়েছিল। কয়েকদিন পর মীরাকে একটা অজানা ফোন এসেছিল। ফোন তুলে পর সে অনেকক্ষণ চিন্তায় ডুবেছিল। সেই দুপুরে সে আরবের কাছে কয়েকদিনের জন্য গ্রামে যাওয়ার অনুমতি চেয়েছিল। আরব কারণ জিজ্ঞেস করেনি, শুধু মাথা নাড়িয়েছিল। সতর্কতার সঙ্গে যাও, যখন তুমি ফিরে আসবে তখন বাচ্চারা তোমাকে খুব মনে করবে। মীরা তাকে দেখেছিল, ইতস্তত করেছিল। আপনি মানেন যে কিছু লোক অন্যদের ঠিক করার জন্যেই জন্মায়? আরব আস্তে হেসেছিল, আমি মানি, কারণ আমি এমনই এক ব্যক্তির সঙ্গে দেখা করছি। সেই রাতে বাড়িতে আবার পরিচিত পায়ের আওয়াজ ছিল না। আয়ান দুঃখী ছিল। দিদি সবসময়ের জন্য চলে গেছে কি পাপা? আরব তার ছেলের মাথায় হাত ফিরিয়েছিল। না, সে শুধু তার বাড়ি গেছে, কিন্তু যদি তুমি চাও তাহলে আমরা ফোন করতে পারি। আরজন আসতে বলেছিল, পাপা আপনি ভিডিও কল করা জানেন? আরব হেসে উঠেছিল, আমি শিখে নিয়েছি, কয়েকদিন হয়েছে। দুটো বাচ্চাও হেসে উঠেছিল। 3 দিন পর মীরা ফিরে এসেছিল। গেটে পৌঁছাতেই সে দেখেছিল যে আয়ান আর আরজন দৌড়ে বাইরে আসছে। প্রত্যেকের হাতে একটা ড্রয়িং ছিল। আয়ান প্রথমে দিয়েছিল, আমি মীরা দিদিকে গল্প শোনাতে বানিয়েছি। আরজন পেছন থেকে দিয়েছিল, আর এটা মীরা দিদি পাপার সঙ্গে দাঁড়িয়ে আছে, খুব কাছে দাঁড়িয়ে। মীরা লজ্জা পেয়ে ঘুরে গিয়েছিল। সে বাড়িতে এসেছিল, ব্যাকপ্যাক নিচে রেখেছিল। আমার কাছে সবার জন্য কিছু আছে। সে একটা ছোট বাক্স বের করেছিল, যাতে 4টা রঙিন সুতো দিয়ে বোনা কঙ্কন ছিল। একটা আয়ানের জন্য, একটা আরজনের জন্য, একটা পাপার জন্য আর একটা আমার জন্য। আরব কঙ্কন নিয়েছিল, খুব অর্থ আছে। মীরা বাচ্চাদের দেখেছিল, এটাকে ইচ্ছার কঙ্কন বলে। যদি প্রত্যেকে এটা পরে সূর্যাস্তের সময় একটা ইচ্ছা করে তাহলে সেটা সত্যি হতে পারে। সেই সন্ধ্যায় পুরো পরিবার আবার ঢালে গিয়েছিল। যখন সূর্য জঙ্গলের কিনারা শুয়েছিল, 4 জন একসঙ্গে দাঁড়িয়েছিল, চোখ বন্ধ করে, আর প্রত্যেকে নিজের হৃদয়ে একটা ইচ্ছা রাখছিল। সময় কেটে যাচ্ছিল। আরব আস্তে আস্তে তার কাজে ফিরে এসেছিল, কিন্তু আগের থেকে আলাদা। সে বেশিরভাগ দূর থেকে কাজ করত। আয়ান আর আরজন বাড়ির কাছে একটা প্রাইমারি স্কুলে যাওয়া শুরু করেছিল। প্রথম দিন দুজনেই পাপার হাত শক্ত করে ধরেছিল। মীরা সঙ্গে স্কুলের গেটে দাঁড়িয়েছিল। আরব ঝুঁকে জিজ্ঞেস করেছিল, তোমরা দুজন প্রস্তুত? আরজন জোরে মাথা নাড়িয়েছিল। আয়ান ফিসফিস করেছিল, পাপা সময় মতো নিতে এসো। মীরা আসতে বলেছিল, আর আজ রাতের গল্প শোনানো ভুলো না। 3 জনে হেসে উঠেছিল। একটা বৃষ্টির রাতে যখন পুরো পরিবার ফিল্ম দেখছিল, আরব মীরার দিকে ঘুরেছিল। তার গলা গরম ছিল। মীরা, যদি একদিন তুমি গৃহকর্মী নয়, বরং এই পরিবারের সদস্য হয়ে যাও, তাহলে কি তুমি মানবে? মীরা চমকে গিয়েছিল। আয়ান আর আরজন একটা অন্যটাকে দেখেছিল। তারপর পাপাকে দুজনে একসঙ্গে চিৎকার করেছিল, মীরা দিদি আমাদের মা হবে। মীরা হেসে উঠেছিল, চোখের জল বেরিয়ে গিয়েছিল। আরব তার হাত ধরেছিল, তার চোখ গম্ভীর ছিল। আমার মনে হয় যে অঞ্জলিও চাইবে যে বাচ্চাদের কাছে এমন একটা মা থাকুক যে তাদের তোমার মতো ভালোবাসে। মীরা আস্তে আস্তে মাথা নাড়িয়েছিল। আয়ান আর আরজন তাকে জড়িয়ে ধরেছিল, আর আরব শুধু 3 জনকে দেখছিল। তার মনে হয়েছিল যে তার হৃদয় আগে কখনো এত শান্ত হয়নি। সেই দিন হালকা সূর্যের আলো ছিল। আরব আয়নার সামনে দাঁড়িয়েছিল, তার শার্টের কলার ঠিক করছিল। আজ একটা বিশেষ ফটোশ্যুট ছিল। এই ধারণা আরজনের ছিল। আমি একটা ছবি বানিয়েছি, যাতে পাপা, আয়ান, আমি আর মীরা দিদি আছে। কিন্তু টিচার বলেছে যে পরিবারের ছবিতে আসল ছবি হয়। আমাদের কাছে কোনো নেই পাপা। আরব চুপ হয়ে গিয়েছিল। তাহলে আমরা একটা নতুন ছবি তুলি? মীরা ইতস্তত করে, কিন্তু আশা ভরা চোখে বলেছিল। আরব মাথা নাড়িয়েছিল। একটা নতুন পারিবারিক ছবি। ফটোশ্যুট ভিলার পেছনের বাগানে হলো। ফটোগ্রাফার মীরার একটা পুরনো বন্ধু ছিল। শুরুতে আরব ইতস্তত করছিল, কিন্তু কয়েক মিনিট পর আয়ান দৌড়ে এসে তাকে তার পিঠে তুলে নেওয়ার জন্য বলেছিল। আরজন মীরার হাত ধরে তাকে সূর্যের আলোর দিকে টেনে নিয়েছিল। আর যখন মীরা ঘুরে তাকে দেখেছিল, সব বাধা অদৃশ্য হয়ে গিয়েছিল। সে 3 জনকে জড়িয়ে ধরেছিল।
ফটোগ্রাফার সেই মুহূর্তকে ধরে রেখেছিল যখন চারজন একটা বৃত্তে একটা অন্যটাকে জড়িয়ে ধরেছিল। সন্ধ্যায় যখন সবাই কাপড় বদলে বাড়ি ফিরে এসেছিল, আয়ান হঠাৎ আরবকে টেনে ফটোগ্রাফারের দিয়ে এখনই প্রিন্ট করা একটা ছবির দিকে ইশারা করেছিল। পাপা, আমরা কি সত্যি একটা পরিবারের মতো দেখতে? আরব বসে পড়েছিল। আমরা সত্যি একটা পরিবার বেটা। আরজন মাথা তুলেছিল। তাহলে কি মীরা দিদি আমাদের মা পাপা? মীরা রান্নাঘরে জল ঢালছিল, থেমে গিয়েছিল। আরব তাকে সম্পূর্ণ নিশ্চিততা ভরা চোখে দেখেছিল। যদি তোমরা দুজন চাও আর যদি মীরা দিদি মেনে নেয়। মীরা ঘুরেছিল, তার চোখ কিছু লাল ছিল। আমি তোমার মায়ের জায়গা নিতে পারি না, কিন্তু আমি তোমাকে প্রতিদিন প্রতি ঘন্টা মায়ের মতো ভালোবাসব। পরের সকালে আরবকে কোম্পানি থেকে একটা জরুরি ইমেল এসেছিল। একটা লেখা ইন্টারনেটে ভাইরাল হচ্ছিল, যার শিরোনাম সংবাদময় ছিল। বিখ্যাত ট্যাক্সিও নে গৃহকর্মীকে তার যমজ সন্তানদের নতুন মা বানিয়েছে। লেখার সঙ্গে কালকের ফটোশ্যুটের একটা চুরি করে তোলা ছবিও ছিল। আরব তুরন্ত যোগাযোগ বিভাগকে ফোন করেছিল। ৩ ঘণ্টা পর উত্তর এসেছিল। আইপি অ্যাড্রেস ভিলা থেকে এসেছে, বিশেষভাবে শান্তিদেবীর পুরনো ফোন থেকে। আরব তাকে তার অফিসে ডেকেছিল। শান্তিদেবী ভেতরে এসেছিল চোখ চুরিয়ে। আমাকে মাফ করো বেটা। এটা সত্যি? আরব জিজ্ঞাসা করেছিল। শুরুতে আমি শুধু একটা সাংবাদিক বন্ধুকে পাঠানোর ভেবেছিলাম। আমার মনে হয়নি যে তারা তা ছাপবে। কেন? শান্তিদেবী মাথা নিচু করেছিল। আমার ভয় ছিল যে মীরা অঞ্জলিজির জায়গা নিয়ে নেবে। আমি বাচ্চাদের ভালোবাসি, কিন্তু আমি চাই না অঞ্জলিজি ছাড়া অন্য কেউ তাদের মা হোক। আরব অনেকক্ষণ চুপ করেছিল, তারপর শুধু বলেছিল, আপনি আপনার জিনিস প্যাক করতে পারেন। আমি চাই না এই বাড়িতে কোনো বাচ্চাদের আর আঘাত দিক। সেই রাতে আরব তার অফিসের টেবিলে বসেছিল। ঘরের দরজা আস্তে খুলেছিল। মীরা ভেতরে এসেছিল। আমাকে জানা গেছে? আরব ঘুরেছিল। তুমি পেছনে হটতে চাও? মীরা তাকে অনেকক্ষণ দেখেছিল, তারপর মাথা নাড়িয়েছিল। না, আমি শুধু এটা জানতে চাই যে যদি এই কথা আরও এগিয়ে যায়, যদি আপনাকে কোম্পানির ছবি আর আসল পরিবারের মাঝে বেছে নিতে হয়, তাহলে আপনি কি বাঁচবেন? আরব তার হাত ধরেছিল। আমি বাঁচব না, আমি দুটোকেই রক্ষা করব। কিন্তু যদি কোনো একটাকে বলিদান দিতে হয়, তাহলে সেটা আমি সহ্য করব। তুমি না বাচ্চা না? মীরা হেসেছিল। তাহলে আমরা তা একসঙ্গে সহ্য করব। ৩ দিন পর আরব কোম্পানিতে একটা ছোট প্রেস কনফারেন্স আয়োজন করেছিল। সে ঘুরিয়ে ফিরিয়ে বলেনি, উল্টে সে তার গল্প শুনিয়েছিল। আমি আপনাদের সবাইকে সহমত হওয়ার জন্য বলছি না, আমি শুধু আশা করি আপনারা বুঝবেন। ভালোবাসার কোনো নির্ধারিত প্রোগ্রাম হয় না, তাকে শুধু সঠিক ব্যক্তি সঠিক সময়ের দরকার হয়। হলে নিস্তব্ধতা ছড়িয়ে পড়েছিল। প্রেস কনফারেন্সের পর সোশ্যাল মিডিয়ায় লহর ছুটে গিয়েছিল, কিন্তু এবার বেশিরভাগ সমর্থনে ছিল। হ্যাশট্যাগ শুরু হয়ে গিয়েছিল, হ্যাশট্যাগ পরিবার ভালোবাসা, পারফেক্ট নয় কিন্তু সত্যি। আরব ক্লান্ত কিন্তু স্বস্তি অনুভব করে বাড়ি ফিরেছিল। আয়ান আর আরজন তাকে নেওয়ার জন্য দৌড়ে এসেছিল। পাপা, আমরা আর একটা ছবি বানিয়েছি। সে ঝুঁকে দেখেছিল। ছবিতে ৪ জন লোক ছিল, হাতে হাত রেখে পেছনে উঠছে সূর্য। সিমলার শেষ পতঝড় সাধারণের থেকে বেশি ঠান্ডা হয়ে গিয়েছিল। দোতলার জানলার পেছনে মীরা বসেছিল। তার চোখ একটা ছোট ফটো ফ্রেমে আটকে ছিল, যাতে আরব, অঞ্জলি আর যমজ বাচ্চা ছিল। সে ফ্রেম তুলে ঝাপসা ধুলো পোছেছিল। আরফ ২ কাপ গরম চা নিয়ে ভেতরে এসেছিল। তুমি প্রায় সেই ছবিটা দেখো? মীরা মাথা নাড়িয়েছিল। কারণ আমি স্মৃতি রাখতে চাই যে আমি এমন একটা রাস্তায় চলছি যেখানে কেউ আগে চলেছে আর এত সুন্দর চিহ্ন ছেড়ে গেছে। আরফ থেমে গিয়েছিল। কাল অঞ্জলির প্রথম বার্ষিকী, তার পরিবার দিল্লি থেকে আসবে। মীরা থেমে গিয়েছিল। আমাকে ঘরে থাকা উচিত। আরফ মাথা নাড়িয়েছিল। না, তুমি পরিবারের অংশ। আরফ সোজা তার চোখে তাকিয়েছিল। আমি তোমাকে এটা সব একা সহ্য করতে দেব না। যদি কেউ স্বীকার না করে তাহলে আমি তার মুখোমুখি হব। তোমাকে শুধু তোমাকেই থাকতে হবে। অঞ্জলির বার্ষিকীর দিন আকাশে ধোঁয়াশা ছড়িয়েছিল। তার পরিবার দিল্লি থেকে এসেছিল। মাহল শান্ত ছিল, কিন্তু খুব ভারী নয়। যখন মীরা ফলের থালি পূজার টেবিলে রাখতে লাগল, তখন অঞ্জলির মা এক নজর দিয়ে মুখ ঘুরিয়ে নিয়েছিল। আয়ান আর আরজন দৌড়ে এসে মীরার হাত টেনেছিল। দিদি, গল্প শোনাও। অঞ্জলির মা তুরন্ত কথা কেটেছিল। তোমরা তোমাদের মায়ের বার্ষিকীর দিনে শোর করতে পারো না। দুটো বাচ্চা মাথা নিচু করে পেছনে সরে গিয়েছিল। মীরা তাড়াতাড়ি থালি নিচে রেখে ঘুরতে যাচ্ছিল যে আরফ তার কাছে এসে দাঁড়িয়েছিল। সে এখানে আছে কারণ অঞ্জলি কখনো এমনই কামনা করেছিল। সে অঞ্জলির মাকে বলেছিল। তার গলা হালকা কিন্তু দৃঢ় ছিল।
অঞ্জলি চাইত যে কেউ বাচ্চাদের আবার হাসতে শেখাক, আর সে তা করে দেখিয়েছে। অঞ্জলির বাবা মাথা নাড়িয়েছিল, শুধু বাচ্চারা খুশি থাকুক, বাকি কথা তুমি ঠিক করো। অঞ্জলির মা ঘুরে গিয়েছিল, তার চোখ লাল ছিল। সেই রাতে যখন সবাই চলে গিয়েছিল, মীরা পেছনের আঙিনায় একা বসেছিল। আরহব এসে তাকে একটা শাল ওড়িয়েছিল। তুমি ঠিক আছো? মীরা আস্তে হেসেছিল। আমি শুধু নিজেকে জিজ্ঞাসা করছি যে কি আমি কখনো সত্যি তোমার জীবনে পা রাখতে পারব? আরহব তার কাছে বসে গিয়েছিল। তোমাকে পা রাখার দরকার নেই, তুমি অনেক আগে থেকেই সেখানে আছো, শুধু তুমি অনুভব করনি। বাচ্চারা তোমাকে ভালোবাসে কারণ তুমি তাদের সঙ্গে তখন ছিলে যখন পাপা ছিল না, আর আমি তোমাকে ভালোবাসি কারণ তুমি আমাকে আবার জীবিত হতে চাইয়েছ। মীরা তার মাথা আরহবের কাঁধে ঠেকিয়ে দিয়েছিল। তুমি আমাকে এই রাস্তায় চলতে দাও, কারো জায়গা নেবার জন্য নয়, বরং তোমার সঙ্গে স্মৃতি সংরক্ষণ আর একটা নতুন অধ্যায় লেখার জন্য। কয়েক সপ্তাহ পর মীরাকে গ্রাম থেকে একটা নিমন্ত্রণপত্র এসেছিল। একটা পুরনো ছাত্রী যাকে সে কখনো পড়িয়েছে, সে তাকে তার বিশ্ববিদ্যালয়ের দীক্ষান্ত সমারোহে আসার জন্য আমন্ত্রণ করেছিল। আরব আশ্বাস দিয়েছিল, আমি তাদের জায়গায় গল্প শোনাব। আয়ান আর আর্জন এটা শুনে মুখ বানিয়েছিল। কিন্তু পাপা আপনার মতো ভালো শোনায় না, তাহলে দিদিকে তাড়াতাড়ি ফিরে আসতে হবে। যখন সে সিমলা ফিরেছিল তখন ভারী বৃষ্টি হচ্ছিল। মীরা সুটকেস টেনে বাড়িতে এসেছিল, তখন দেখেছিল যে আলো এখনও জ্বলছে, দরজা খোলা। দুটো বাচ্চা দৌড়ে এসে তাকে শক্ত করে জড়িয়ে ধরেছিল। আরব রান্নাঘর থেকে বাইরে এসেছিল, এখনও অ্যাপ্রন পরে। আমি তোমার পছন্দের ডিশ বানিয়েছি, যদিও আমার হাত তোমার মতো নয়। মীরা জোরে হেসেছিল, শুধু ইচ্ছা থাকতে হবে। কিন্তু সেই দিন দুপুরে আরবের ফোনটা বেজে উঠল। স্ক্রিনে ডেল্লি লেখা, অঞ্জলির মা। আরব ফোন তুলতেই গলার ওপার থেকে একটা কাঁপা কাঁপা আওয়াজ এলো। আরব, অঞ্জলির বাবা হঠাৎ হার্ট অ্যাটাক, হাসপাতালে, আইসিইউতে। 10ম দিনে আরব ফিরল, একা, চোখ লাল, মুখ শুকনো। বাবা চলে গেছেন গত রাতে। মীরা কিছু বলতে পারল না, শুধু তার পাশে বসে তার হাতটা নিজের হাতে নিয়ে চুপ করে রইল। সেই রাতে আরও প্রথমবার মীরার কাঁধে মাথা রেখে কাঁদল। অঞ্জলির মা, তিনি আমাকে দোষ দিচ্ছেন, বলছেন অঞ্জলি গেলে পর থেকে আমি আর কারো খোঁজ রাখিনি। মীরা চুপ করে শুনছিল, তারপর খুব আস্তে বলল, তাহলে এবার যান তার কাছে, শুধু একবার, কোনো বোঝাপড়া ছাড়া, শুধু থাকুন। পরদিন সকালেই আরও বাবার দিল্লি রওনা হল, এবার বাচ্চাদের সঙ্গে নিয়ে। দিল্লিতে অঞ্জলির মায়ের বাড়ি পৌঁছে আরব দেখল পুরো বাড়ি অন্ধকার। আয়ান আর আর্জন দৌড়ে গিয়ে দিদাকে জড়িয়ে ধরল। প্রথমে কোনো সাড়া নেই, তারপর অঞ্জলির মা আস্তে আস্তে হাত বাড়িয়ে দুটো নাতিকে জড়িয়ে ধরলেন। সন্ধ্যায় যখন বাড়িতে সবাই চুপচাপ, অঞ্জলির মা আরবকে ডেকে পাশের ঘরে নিয়ে গেলেন। অনেকক্ষণ কথা হলো না, তারপর অঞ্জলির মা আস্তে আস্তে বললেন, তুমি যেভাবে আয়ান আর্জনকে বড় করছ, যেভাবে মীরাকে জায়গা দিয়েছ, অঞ্জলি বেঁচে থাকলে ঠিক এটাই চাইত। অঞ্জলির মা নিজের গলা থেকে একটা ছোট সোনার লকেট খুলে আরবের হাতে দিলেন। এটা অঞ্জলির শেষ জন্মদিনে আমি দিয়েছিলাম। ভিতরে আমাদের 3 জনের ছবি, তুমি মীরাকে দিও, বলো এটা আমার আশীর্বাদ। সিমলায় পৌঁছে যখন গাড়ি গেটে থামল, মীরা দৌড়ে এসে দরজা খুলে দিল। আরব গাড়ি থেকে নেমে মীরার সামনে দাঁড়াল। কোনো কথা না বলে লকেটটা তার হাতে দিয়ে দিল। মীরা লকেট খুলে দেখল, ভিতরে অঞ্জলি আর তার মা বাবার ছোট ছবি, পেছনে হাতের লেখায় লেখা, যে আমার সন্তানদের হাসি ফিরিয়ে দেবে সে আমার মেয়ের মতোই। অঞ্জলির মা আর ধরে রাখতে পারল না, সে আরবের বুকে মুখ গুজে কাঁদতে লাগল। আরব তাকে শক্ত করে জড়িয়ে ধরে আস্তে আস্তে বলল, এবার সত্যিই সব ঠিক হয়ে গেল। সেই রাতে গুলমোহর ভিলার দোতলার বারান্দায় 4 জন বসেছিল। আয়ান আর আর্জন দুজনে মীরার কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়েছিল। আরব মীরার হাত শক্ত করে ধরে আস্তে আস্তে বলল, আমি আর কোনো দিন তোমাকে একা ছেড়ে যাব না, প্রমিস। মীরা হেসে তার কাঁধে মাথা রাখল, আমিও না। দূরে দেবদারু গাছের পাতায় বাতাস লাগছিল, সেই শব্দটা ঠিক যেন একটা পুরনো লয়ে ফিরে আসছে। 1, 2, 3, যেন কেউ অনেক দূর থেকে হাসছে, হালকা, শান্ত, আর কখনো একা নয়।